হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস সপ্তম শ্রেণীর উন্মেষ নতুন বাংলা বইয়ের আমি পাঠ নং 2 বাঙ্কা হাতির গল্প এই পাঠটির আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এন্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই বঙ্কা হাতির গল্পের ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে প্রথমে বাঙ্কা হাতির গল্প খুব ভালোভাবে তোমরা পাঠটি পড়ে নেবে। পাঠটি আমি আর পড়লাম না, ঠিক আছে? তারপর এই পাঠটির কিছু শব্দের অর্থ দেখে না আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে এবং শিখে নেবে। তাহলে দেখতে পাচ্ছ প্রথম শব্দের অর্থ হলো যে বিলের শব্দের অর্থ হয়ে যাবে গভীর জলাশয়ের। বন বাদার হয়ে যাবে তোমার বন জঙ্গলে। বিশাল হয়ে যাবে খুব বড় আকারের। রাক্ষস শব্দের অর্থ হয়ে যাবে দৈত্য। খোদল হয়ে যাবে খোদাই করা। ঘন হয়ে যাবে নিবিড়। জাতিগোষ্ঠীরা হয়ে যাবে দলের প্রাণীরা। সারাক্ষণ শব্দের অর্থ হয়ে যাবে সবসময়। দুষ্টুমি হয়ে যাবে বদমাশি। ছোট্ট হয়ে যাবে দৌড়। নুদুস হয়ে যাবে হৃষ্টপুষ্ট। নারাজ হয়ে যাবে রাজি নয়। সতেজ শব্দের অর্থ হয়ে যাবে তাজা। তারপর থেতলে হয়ে যাবে চ্যাপ্টা করে। সাবার হয়ে যাবে শেষ করে। আখ হয়ে যাবে ইক্ষু। জিজ্ঞাসা হয়ে যাবে প্রশ্ন। কার্যকলাপ হয়ে যাবে কাজকর্ম। বিজলি শব্দের অর্থ হয়ে যাবে বিদ্যুৎ। দখল শব্দের অর্থ হয়ে যাবে অধিকার। তারপর হাউমাউ হয়ে যাবে হাল্লা চিৎকার। নজর হয়ে যাবে দৃষ্টি। স্তব্ধ হয়ে যাবে নীরব। আর্তনাদ হয়ে যাবে ক্রন্দন। পালাতে শব্দের অর্থ হয়ে যাবে ভাগতে। তারপর পাজরের হয়ে যাবে বুকের। অদৃশ্য শব্দের অর্থ হয়ে যাবে যা দেখা যায় না। কিছুক্ষণ হয়ে যাবে কিছু সময়। অনিষ্ট হয়ে যাবে ক্ষতি। জবর হয়ে যাবে খুব। তেষ্টা হয়ে যাবে তৃষ্ণা। নাইতে হয়ে যাবে স্নান করতে। আনাগোড়া হয়ে যাবে আসা যাওয়া। আরোলন হয়ে যাবে শোরগোল। সংঘর্ষ হয়ে যাবে সংঘাত। সহাবস্থান হয়ে যাবে মিলেমিশে থাকা। নজর হয়ে যাবে দৃষ্টি। তাহলে এই শব্দ অর্থগুলি তোমরা খাতায় লিখে শিখে নেবে। তারপর নেক্সট ক্রিয়াকলাপ পাঠভিত্তিকে 1 নম্বর দেখে নাও। নিচে দেওয়া প্রশ্নগুলির শুদ্ধ উত্তরটি বেছে বের করে সঠিক বৃত্তটি পূর্ণ করো। বাঙ্কার বন্ধুর নাম কি? তাহলে প্রথম বলছে যেটি শুদ্ধ হবে তাহলে তুমি কি করবে, বৃত্তটি পূরণ করবে আর কি। প্রথম তো হলো বাঙ্কার বন্ধুর নাম কি? তাহলে আনসার হবে, তাহলে উত্তর হয়ে যাবে গ নম্বর যে সোনামুখ। তাহলে সোনামুখ তুমি গ নম্বর বৃত্তটি পূর্ণ করে দেবে ভাবে। নেক্সট 2 নম্বর দেখে নাও। মা আজ নাইতে যাব কথাটি কে বলেছিল? তাহলে তোমার উত্তরটি হয়ে যাবে ক নম্বর উত্তর হয়ে যাবে বাঙ্কা বলেছিল। তাহলে ক নম্বর বৃত্তটি তোমরা পূর্ণ করে দেবে ভাবে। তারপর নেক্সট 2 নম্বর দেওয়া হলো যে নিচে প্রশ্নগুলোর উত্তর লিখো। তাহলে এখানে ক থেকে চ পর্যন্ত প্রশ্ন আছে, তুমি উত্তরটি এখানে লিখবে। তাহলে দেখে না, প্রথম কোশ্চেন হলো ক, হাজং গাঁওটি কোন বিলের পাশে অবস্থিত? তাহলে তুমি উত্তরে বলবে যে হাজং গাঁওটি দ্বীপের বিলের পাশে অবস্থিত। চিতাটির নাম কি? তাহলে বলবে চিতাটির নাম হিংসারু হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে অর্ঘ্যদীপ দত্ত কে ছিলেন? আনসার বলবে অর্ঘ্যদীপ দত্ত ছিলেন একজন পরিবেশবিদ। নেক্সট হয়ে যাবে ঘ নম্বর, বনমন্ত্রীর মতে প্রাণীরা আজ বিপন্ন কেন? তাহলে উত্তরে বলবে যে বনমন্ত্রীর মতে জঙ্গলের অবাধে গাছ কাটা বন্ধ করা হয়েছে, কিন্তু কিছু অসৎ লোক লুকিয়ে গাছপালা কেটে প্রকৃতিকে ধ্বংস করেছে, তাই বন্যপ্রাণীরা আজ বিপন্ন। নেক্সট 9 নম্বর কোয়েশ্চেন দেখে নাও। ওরা মাংস খায় বাবা কথাটি কে কাকে বলেছিল? তাহলে আনসার হবে কথাটি বাঙ্কার
বাঙ্কার মা বাঙ্কাকে বলেছিল। 4 নম্বর হলো বেটির শক্তি তো কম নয়। এখানে বেটি বলতে কাকে বোঝানো হয়েছে, কি প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? আনসারে বলবে এখানে বেটি বলতে বাঙ্কার মা হাতিটির কথা বলা হয়েছে। হিংসারু যখন বাঙ্কার মার শক্ত সুরের বেষ্টনী ছাড়িয়ে উঠতে পারছিল না, তখন সে এই কথাটি বলেছিল। তারপর নেক্সট 3 নম্বর দেখে নাও, আলোচনা করে লেখো। তাহলে প্রথম কোশ্চেন হলো কজি বন্য প্রাণীদের সঙ্গে সংঘটিত অঘটনগুলো আমরা কিভাবে রোধ করতে পারি? তাহলে উত্তর হবে বন্য প্রাণীদের সঙ্গে সংঘটিত অঘটনগুলো রোধ করতে হলে আমাদের বন্যপ্রাণীদের বিচরণ ক্ষেত্র তথা বন জঙ্গলের গাছপালা কাটা বন্ধ করতে হবে। মানুষের কল্যাণে কোনো কাজ করতে হলে বন্যপ্রাণীদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে, তবেই অঘটন বন্ধ করা যাবে। খ নম্বর কোশ্চেন হলো যে সরকার অ্যানিম্যাল করিডোর কেন বানিয়েছে? আনসার বলবে সরকার অ্যানিম্যাল করিডোর বানিয়েছে যাতে হাতি ও অন্যান্য জীবজন্তুর আসা যাওয়ার পথ সুগম হয়। গ নম্বর কোশ্চেন হলো যে বন্য প্রাণীদের সঙ্গে আমাদের সহাবস্থান কী রকম হওয়া উচিত? তাহলে আনসার হবে পরিবেশবিদদের মতে বন্য প্রাণীদের সঙ্গে আমাদের সহাবস্থান নানাভাবে হতে পারে। অরণ্যকে রক্ষা করে বন্যপ্রাণীদের জগৎকে তাদের মতো করে থাকতে দিতে হবে। পথঘাট, রেল লাইন ইত্যাদি হোক, তবে বন্যপ্রাণীদের চলাচলের যথাসম্ভব রক্ষা করে। ঠিক আছে, এইভাবে আনসারটি তোমরা খাতায় লিখে নেবে। নেক্সট 4 নম্বরের ক দেখে নাও, এসো শব্দগুলোর সঙ্গে সঠিক অর্থ মিলিয়ে দাগ টেনে চিহ্ন করি। তাহলে শব্দের সঙ্গে অর্থ তুমি মিলিয়ে দাগ টেনে মেলাবে। প্রথম হয়ে যাবে নজর, নজর শব্দের অর্থ হয়ে যাবে দৃষ্টি, তাহলে নজরের সঙ্গে দৃষ্টি অর্থটা মিলিয়ে নেবে। নেক্সট হয়ে যাবে আগ, আগ হয়ে যাবে ইক্ষু, তাহলে তোমরা এটার সঙ্গে মিলিয়ে নেবে। আড়ালন হয়ে যাবে তোমার শোরগোল, এটার সঙ্গে তোমরা মিলিয়ে নেবে। সংঘর্ষ, সংঘর্ষ শব্দের অর্থ হয়ে যাবে সংঘাত, দেখতে পাচ্ছ আমি মিলিয়ে নিলাম। নেক্সট হয়ে যাবে সহাবস্থান, হয়ে যাবে মিলেমিশে থাকা। তো এইভাবে তোমরা শব্দের সঙ্গে অর্থ মিলিয়ে নেবে। তারপর নেক্সট খ নম্বর হলো যে উল্লেখিত প্রতিটি শব্দ দিয়ে একটি করে বাক্য রচনা করো। দেখতে পাচ্ছ এখানে শব্দ দিয়ে দিচ্ছে, শব্দগুলি দিয়ে এখন তুমি করবে একটি একটি করে বাক্য রচনা তুমি লিখ। তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রথম নজর দিয়ে সব বাক্য রচনা করা হলো যে গতকালকে গানের আসরে রীতা সবার নজর কেড়েছে গান দিয়ে। আখ হয়ে যাবে আখ দিয়ে বাক্য রচনা করবে, আখ থেকে গুড় ও চিনি তৈরি করা হয়। আড়ালন হয়ে যাবে মন্ত্রী চলে যাওয়ার পর সবার আলোড়নের সৃষ্টি হয়েছিল। নেক্সট হয়ে যাবে সংঘর্ষ, সংঘর্ষ দিয়ে বাক্য রচনা করবে হাতি এবং চিতার মধ্যে বনের সংঘর্ষ বেঁধেছিল। সহাবস্থান হয়ে যাবে আমরা বিভিন্ন জনগোষ্ঠীর লোক এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছি। তো এইভাবে বাক্য রচনা তোমরা করে নেবে। তারপর নেক্সট 5 নম্বর দেখে নাও, সংলাপ লিখো। মনে করো গ্রামের পথে ঘুরে বেড়ানো একটা হাতির সঙ্গে ওই গ্রামের অরুণ ও তার বন্ধুদের কথা হচ্ছে। তাদের কথোপকথন নিয়ে তোমরা মন থেকে কয়েকটি সংলাপ তৈরি করো। কথোপকথন কাল্পনিক, তাহলে দেখতে পাচ্ছ ওরার মধ্যে কি কথোপকথন হয়েছিল তুমি এখানে লিখবে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ অরুণ কিভাবে হাতির সঙ্গে কথাবার্তা করছে। তাহলে তোমরা দেখে নাও। অরুণ প্রথম বলল যে তুমি জঙ্গল ছেড়ে এখানে এসেছো কেন, হাতিকে জিজ্ঞেস করলো। তখন হাতি আনসার করলো যে খরায় জঙ্গলে জলের অভাব দেখা দিয়েছে, তাই জলের সন্ধানে এখানে এসেছি। তখন দেবপমা হাতিকে আবার জিজ্ঞেস করেছিল যে দ্বীপের বিলে প্রচুর জল আছে। তখন বলল হাতি আমি সেখানে যাচ্ছি। করবী তখন বলল মানুষ বনধ্বংস করেছে, তাই বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে।
তখন রাজু বলল, আমরা আবার গাছপালা লাগিয়ে বন রক্ষা করব, সঙ্গে প্রাণীদেরও। তখন হাতি বলল যে আমি ক্ষুধার্ত, খেতে এসেছি। তো এইভাবে তোমরা খাতায় লিখতে পারো। তারপর নেক্সট দেখে নাও, এখানে দেওয়া হলো যে ভাষা অধ্যয়ন দিয়ে দিচ্ছি। তাহলে ভাষা অধ্যয়ন তোমরা ভালোটিকে পড়ে নেবে। তাহলে আমি একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ছয়ের ক নম্বর দেখে নাও, এইসব শব্দে মূর্ধন্য মূর্ধন্য এর ব্যবহার সম্পর্কে জেনে নেই। নিচে শব্দগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছ, এখানে মিষ্টি আছে, মূর্ধন্য ঠ লাগাচ্ছে, ঠিক আছে। কষ্ট আছে, ষষ্ঠ আছে, মিষ্টান্ন আছে, কাষ্ট আছে। লক্ষ্য করো প্রতিটি শব্দেরই মূর্ধন্য মূর্ধন্য এর সঙ্গে ট কিংবা ঠ যুক্ত হয়েছে, অর্থাৎ বোঝা গেল। তারপর দেওয়া হলো যে শব্দে ট ও ঠ এর অব্যবহৃত পূর্বে মূর্ধন্য মূর্ধন্য বসে। তাহলে দেখতে পাচ্ছ ঋষভ হয়েছে কৃষক, কৃষ, তৃষ্ণা, ঋষি। এই শব্দগুলোতে রি এর পর মূর্ধন্য ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তাহলে তোমরা এটা ভালোটিকে পড়ে নেবে। তারপর নেক্সট দেখ, ছয়ের খ নম্বর দেওয়া হলো যে নিচে শব্দগুলোতে কোন নিয়ম অনুযায়ী মূর্ধন্য ব্যবহৃত হয়েছে, মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। তাহলে তোমরা এখানে দেখে নাও। নিষ্ফল দেওয়া হলো যে নি উপসর্গের পরবর্তী দন্তেশ্ব মূর্ধন্য হয়। তারপর বৃষ আছে, তৃষা আছে, রিকারের পরে সর্বত্রই মূর্ধন্য হয়। তুষ্কার নিষ্পাপ বিসর্গ সন্ধির ক্ষেত্রে ক প যে কোনো একটি বর্ণ পদের প্রথম বর্ণ হলেও নিষ উপদের বিসর্গ স্থানে মূর্ধন্য হয়। মিষ্ট অষ্ঠ ট ও ঠ এর পরবর্তী মূর্ধন্য দন্তেশ্ব মূর্ধন্য হয়, ঠিক আছে। এভাবে তোমরা লিখে নেবে। তারপর নেক্সট হলো জ্ঞান সম্প্রসারণে এসো জেনে নিই। তাহলে এখান থেকে শর্ট কোয়েশনও আসবে, তোমরা ভালোটিকে পড়ে নেবে এটা, ঠিক আছে। অসম অনেক বন্যপ্রাণীর বিচরণ স্থল। তোমরা নিশ্চয়ই জানো অসমের এক সিংহযুক্ত গন্ডার পৃথিবীর বিখ্যাত। অসমের রাজ্যিক পাখি হলো দেওহাঁস। অসমের ডিব্রু-সৈখোয়া রাষ্ট্রীয় উদ্যান, দিহিং পাটকাই সংরক্ষিত বনাঞ্চল সহ নামেরি এবং নামদফা রাষ্ট্রীয় উদ্যানে দেওহাঁসের বিচরণ দেখতে পাওয়া যায়। অসমের বনাঞ্চলে বাস করা অন্য এক আকর্ষণীয় বন্যপ্রাণী হলো হৌল বাদর বা হুলক গিবন। হৌল বাদরের অন্যতম বসতি স্থল হল গিবিন অভয়ারণ্য সহ তিনসুকিয়া জেলার বারেকুড়ি অঞ্চল। তাহলে এখান থেকে শর্ট কোয়েশন 3-4টা আসতে পারে, তোমরা ভালো টিকিটা পড়ে নেবে। তারপর 7 নম্বর দেখে নিন, ডিব্রু-সৈখোয়া রাষ্ট্রীয় উদ্যান, দিহিং পাটকাই সংরক্ষিত বনাঞ্চল, নামেরি নামদফা রাষ্ট্রীয় উদ্যান এবং গিবন অভয়ারণ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করে একটি অনুচ্ছেদ লেখো, ঠিক আছে। এগুলি দিয়ে তুমি একটি অনুচ্ছেদ বানাবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে 1 নম্বর দেওয়া হলো যে ডিব্রু-সৈখোয়া রাষ্ট্রীয় উদ্যান ভারতের অসম প্রদেশের ডিব্রুগড় ও তিনসুকিয়া জেলার অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য হটস্পট এবং বায়োস্ফিয়ার রিজার্ভ বনাঞ্চল। 1999 সালে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এই উদ্যানটি ব্রহ্মপুত্র ও লোহিত নদীর বন্যা প্লাবন অঞ্চলে 340 বর্গ কিলোমিটার, মতান্তরে 425 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত। এখানে বন্য ঘোড়া, বিরল সাদা ডানাযুক্ত কাঠের হাঁস, বাঘ, হাতি, এশীয় হাতি, হুলক গিবিন, সলোরিস এবং গায়েং ডলফিন এগুলো দেখতে পাওয়া যায়। এখানে 380 এর বেশি প্রজাতির দেশি ও বিদেশি পাখি পাওয়া যায়।
নেক্সট দেখতে পাচ্ছ এখানে দেওয়া হলো যে দিহিং পাটকাই সংরক্ষিত বনাঞ্চল দিয়ে তোমরা বলবে যে পূর্বতন বন্যপ্রাণী অভয়ারণ্য। ভারতের অসম দেশের তিনসুকিয়া ও ডিব্রুগড় জেলায় অবস্থিত একটি বিখ্যাত রেইন ফরেস্ট যা প্রাচুর্য আমাজন নামে খ্যাত। এটি অসমের একমাত্র কুমারী রেইন ফরেস্ট। 2020 সালের 13 ডিসেম্বর অসম সরকার এই বনাঞ্চলটিকে জাতীয় উদ্যানে উন্নতি করে, যার আয়তন প্রায় 119.9 বর্গ কিলোমিটার। এখানে হলো গিবন, এশিয়াটিক হাতির বাঘ, তারপর মেঘলা চিতাবাঘ এবং বিভিন্ন বিরল প্রাণীসহ 42টির বেশি স্তন্যপ্রায়ী প্রাণী রয়েছে। তারপর নেক্সট 3 নম্বর দিয়ে বলবে যে নামেরি রাষ্ট্রীয় উদ্যান অসমের শোণিতপুর জেলার তেজপুর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত হিমালয়ের পাদদেশে অরুণাচল প্রদেশের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান ও বাঘ প্রকল্প। 1988 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত এই উদ্যানটির আয়তন 200 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে। এর মধ্য দিয়ে জিয়া তারপর বরালি নদী প্রবাহিত হয়েছে। এটি এশীয় বাঘ এবং বিপন্ন হোয়াইট উইন্ডো ওট ডাক এর জন্য বিখ্যাত। এখানে 300 এর বেশি প্রজাতির পাখি পাওয়া যায়। এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীকুলের জন্য পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান। 4 নম্বর দেখে নাও নামদফা জাতীয় উদ্যান দিয়ে হলো রাষ্ট্রীয় উদ্যান দিয়ে হবে ভারতের অরুণাচল প্রদেশের চালাং জেলায় অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের 3য় বৃহত্তম জাতীয় উদ্যান। এই উদ্যান 1983 সালে প্রতিষ্ঠিত। 1985 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই পার্কটি পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্য হটস্পট এর বিশ্বের একমাত্র স্থানে, যেখানে বাঘ, চিতা, তুষার চিতা ও মেঘলা চিতাবাঘ ছাড়াও 4 জাতের বিড়াল, বিভিন্ন প্রজাতির হরিণ ইত্যাদি এখানে পাওয়া যায়। বিভিন্ন প্রজাতির পাখিও প্রায় 1000-এরও বেশি ফুলের প্রজাতি রয়েছে এখানে। নেক্সট হলো গিবন অভয়ারণ্য অসমের যোরহাট জেলার মারিয়ানি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ভারতের একমাত্র এপ প্রজাতি হলো গিবন এবং উত্তর পূর্ব ভারতের একমাত্র নিশাচর প্রাইভেট বেঙ্গল সোলোরিস এর প্রধান বাসস্থান। 1997 সালে প্রতিষ্ঠিত 2098 বর্গ কিলোমিটার আয়তনের এই চিরসবুজ বনাঞ্চলটি বৈচিত্র্যময় জীববৈচিত্র্য, বিশেষ করে বিভিন্ন প্রজাতির বাদর এবং 219টির বেশি প্রজাতির পাখির জন্য বিখ্যাত। ঠিক আছে, এভাবে তোমরা তথ্যগুলির সম্পর্কে এভাবে অনুচ্ছেদটি লিখে নেবে। নেক্সট হলো 8 ক যে হাজংগাঁওয়ের কাছাকাছি পাহাড় থেকে হাতি এসে নানা সমস্যার সৃষ্টি করে, ফলে ওই অঞ্চলের মানুষ ও হাতির মধ্যে সংঘাতের সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানের চেয়ে পায়েলের লেখা আবেদনপত্রটি পড়িয়ে এসো। তাহলে দেখতে পাচ্ছ এখানে একটা আবেদনপত্র আছে, তোমরা একবার ভালোটিকে পড়ে নেবে। মাননীয় আঞ্চলিক বন আধিকারিক, কামরূপ অঞ্চল, বিষয় হবে হাজং এলাকায় পাহাড়ের অবস্থা এবং বন্যপ্রাণীর সুরক্ষা অবস্থা। মহাশয় দিয়ে ও আবেদনপত্রটি লিখেছি। সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমাদের এলাকায় প্রায় পাহাড় থেকে আসা হাতি ঘোরাফেরা করে। এর ফলে আমাদের বিদ্যালয়ে যাওয়া আসার ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হয় এবং সেই ক্ষেত্রে বন্যপ্রাণীরাও অসুরক্ষিত হয়ে পড়ে। অতএব মহোদয় সমীপে প্রার্থনা এই যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এলাকায় বনকর্মী দ্বারা পাহারার বন্দোবস্ত করে আমাদের সুরক্ষা এবং বন্যপ্রাণীদের নিরাপত্তার ব্যবস্থা করে দিন। ইতি বিনীত হাজংগাঁও মধ্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে পায়েল দাস, শ্রেণী 5।
শ্রেণী সপ্তম, পায়েল দাস শ্রেণী সপ্তম। তো এইভাবে তোমরা আবেদনপত্রটি ভালো দিকে পড়ে নেবে। এবং নেক্সট দেখে নাও, খ নম্বর দেওয়া হলো যে ওপরে লেখা আবেদনপত্রটির নমুনা অনুযায়ী তোমরা বিদ্যালয় বা এলাকার যে কোনো সমস্যা সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র লেখো। তাহলে তুমি আবেদনপত্রটি হলে এই আবেদনপত্রটি ভাবে তোমরা লিখতে পারো উত্তর দিয়ে যে গ্রামে বৈদ্যুতিক বাতির অভাব দূর করার জন্য আবেদন জানিয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র। ঠিক আছে, মাননীয় বিভাগীয় আধিকারিক অসম বিদ্যুৎ পর্ষদ কাছাড় মহাশয় দিয়ে তোমরা লিখবে যে আমরা কল্যাণপুর গ্রামে অধিবাসী। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই পাহাড়িয়া গ্রামে আজও বিদ্যুৎ এসে পৌঁছায়নি। পাশের গ্রামগুলো যখন বিদ্যুতালোকে ঝলমল করে তখন আমরা কেরোসিনের বাতির দ্বারা কাজকর্ম করি। ছাত্রছাত্রীর পড়াশোনার অসুবিধা চোর ডাকাতের উপদ্রব আমাদের নিত্যসঙ্গী। তাই আপনার কাছে গ্রামবাসীর পক্ষ থেকে সবনীয় আবেদন, আমাদের কল্যাণপুর গ্রাম যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সংযোগ দেবার ব্যবস্থা করে আমাদিগকে বাধিত করেন। ইতি বিনীত গ্রামবাসীদের পক্ষ থেকে অমল দাস সপ্তম শ্রেণীর ছাত্র। তাহলে নেক্সট আবেদনটা তোমরা এইভাবে লিখতে পারো। নেক্সট প্রকল্পের মধ্যে 9 নম্বর 10 নম্বর এটা তোমরা নিজেই করে নেবে। এবং 11 নম্বর পাঠটিও বলছি, গান দেখে নাও। পাঠে নিচে দেওয়া ছবিটি ভালো করে লক্ষ্য করো এবং ওই ছবি অনুসারে কাহিনী লিখো। কাহিনীর একটি শিরোনাম দেবে। তাহলে দেখতে পাচ্ছ প্রথম পৃষ্ঠাতে একটা ছবি আছে, এই ছবি অনুযায়ী তুমি কি করবে, আবার কাহিনীটি লিখবে। ঠিক আছে, শিরোনাম তুমি লিখবে। তাহলে এটা তোমরা নিজেই করে নেবে। তারপর এই পাঠটির কিছু এক্সট্রা কোয়েশ্চেন দেখে না, যেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। তাহলে দেখতে পাচ্ছ অতিরিক্ত কোয়েশ্চেনের মধ্যে প্রথম কোয়েশ্চেন হলো যে বাঙ্কা হাতির গল্প রচনাটি কার লেখা। তাহলে বলবে বাঙ্কা হাতির গল্প রচনাটি প্রশান্ত চক্রবর্তীর লেখা। নেক্সট হয়ে যাবে বাঙ্কা হাতির গল্প এই লেখকের কর্মস্থল কোথায়। তাহলে বলবে গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয় লেখকের কর্মস্থল। নেক্সট হয়ে যাবে দ্বীপের বিল কোথায় অবস্থিত, হবে হাজংগাঁওয়ের পাশে। নেক্সট হয়ে যাবে 4 নম্বর তেনাং বনাঞ্চলের কিছু মূল্যবান গাছের নাম লিখো। তাহলে বলবে তেনাং বনাঞ্চলে পাওয়া যায় এমন মূল্যবান গাছ হলো শাল, সেগুন, সরল, ইউক্যালিপটাস, বকুল, শিশু, সোনারু ইত্যাদি। নেক্সট হলো যে বাঙ্কা হাতির চেহারার বর্ণনা দাও। তাহলে বলবে বাঙ্কা হাতির ছোট্ট ল্যাজ, ছোট্ট ছোট্ট গদা গদা হাত পা, মিটি দুটি মায়াবী চোখ, তারপর আর মুখে মুচকি লাজুক হাসি। 6 নম্বর হবে বাঙ্কা হাতিটির বানর বন্ধুটির নাম কি। তাহলে বলবে সোনামুখ। বাঙ্কা হাতিটির দুটি পাখি বন্ধুর নাম কি। তাহলে বলবে বাঙ্কা বন্ধু দুটি পাখির নাম হলো ধলি আর নীলি। নেক্সট হয়ে যাবে কয়েকটি মাংসভোজী প্রাণীর নাম লিখো। তাহলে বলবে বাঘ, সিংহ, শিয়াল, ভালুক, কুকুর ইত্যাদি। 9 নম্বর হলো কয়েকটি তৃণভোজী প্রাণীর নাম লিখো যেগুলা ঘাস খেয়ে থাকে। তাহলে বলবে হাতি, হরিণ, মহিষ, গরু, ছাগল, ভেড়া, খরগোশ ইত্যাদি। 10 নম্বর হবে পরিবেশবিদ বলতে কাদের বোঝায়। তাহলে বলবে যারা মানুষ, পশু পাখি, গাছপালা ইত্যাদি সহ একই স্থানে বসবাসকারী সকলকে নিয়ে সহাবস্থানের দিকটি নিয়ে গবেষণা করে পৃথিবীর ভারসাম্য বজায় রাখেন তাদের বলে পরিবেশবিদ। নেক্সট লাস্ট হবে প্রকৃতিকে রক্ষার জন্য আমাদের কি কি কাজ করা উচিত। তাহলে বলবে প্রকৃতিকে রক্ষা করতে হলে আমাদের বন্যপ্রাণী জগৎকে বাঁচতেই হবে। গাছপালা বন ধ্বংস করা থেকে আমাদিগকে বিরত থাকতে হবে। একটি গাছ কাটলে 3টি গাছ লাগাতে হবে, তবেই পৃথিবীর ভারসাম্য বজায় থাকবে এবং প্রকৃতিও রক্ষা পাবে।
ঠিক আছে, তাহলে এই পার্টির ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।